বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কিন্তু তার আগে জনাব মির্জা আব্বাসের একটি বক্তব্য যেটা কিনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেটা সম্পর্কে কিছু বলে নেই। মির্জা আব্বাস একেবারে পাবলিকলি একটা জনসভাতে যেটি বলেছেন যে গত কয়েকদিন আগে একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী যিনি কিনা হিন্দু, তো তার অফিসে বিএনপির পরিচয়ে এক দল লোক হামলা করে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তো মোটা অঙ্কের চাঁদা দাবি করার পর তাদের সঙ্গে যারা মালিক পক্ষ, মির্জা আব্বাস সাহেবের একটা পরিচয় ছিল। তো তারা মির্জা আব্বাস সাহেবকে টেলিফোন করেন এবং মির্জা আব্বাস সাহেব সেই চাঁদাবাজদের সঙ্গে সরাসরি কথা বলেন। তো তিনি পরিচয় দেন যে তোমরা বিএনপির কোন সংগঠনের সাথে জড়িত, আমার নাম মির্জা আব্বাস। তো মির্জা আব্বাসকে তারা চিনেন না এবং মির্জা আব্বাস নামে যে কেউ টেলিফোন করেছে সেইভাবে তাদের মধ্যে কোনো টু শব্দ বা রা আরও নেই। এখন বোঝার চেষ্টা করুন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপি করেন এরকম কোনো লোকদের নিকট যদি মির্জা আব্বাস সাহেব টেলিফোন করেন, ইশরাক সাহেব টেলিফোন করেন, আব্দুল্লাহ আল মিন্টু সাহেব টেলিফোন করেন, মির্জা ফখরুল সাহেব টেলিফোন করেন, এমনকি আমি গোলাম মাওলা রনি টেলিফোন করি, পিনাকি সাহেব যদি টেলিফোন করেন, এটা বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবেন অথবা ভয় পাবেন। কিন্তু যারা গোলাম মোল্লা রনিকে চিনবেন না বা যে নামগুলো বললাম তারা চিনবেন না, তারা বিএনপির সঙ্গে যে সম্পৃক্ত নয় এটি বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার নেই। তো যাই হোক, মির্জা আব্বাস সাহেব রীতিমতো সেই চাঁদাবাজদের দ্বারা অপমানিত হলেন টেলিফোনে এবং চাঁদাবাজরা পাল্টা হুমকি দিয়ে বলল যে আমরা 1 ঘন্টা পরে আসছি। তো এই কথা বলে তারা চলে গেল। এর মধ্যে যখন মির্জা আব্বাস সাহেব জানলেন, তিনি ওই যে ঘটনাটি ঘটেছে বিএনপি অফিসের একদম পাশে, তিনি ছাত্রদলের কিছু নেতা তাদেরকে বললেন এবং তার আগে সেই অফিসে উপস্থিত হলো। এরপরে কি হয়েছে সেটা আর মির্জা আব্বাস বলেননি। আমার নিজের কথা বলি, যখন 6 তারিখ বা 7 তারিখে টার্মাইল অবস্থায় আমার বড় ছেলের যে শ্বশুর, তার বেশ বড় ব্যবসা, কোনো দল করে না, কিছু করে না, কিন্তু ব্যবসা বড়, নিরিবিলি মানুষ, এবং বিএনপি অফিসের 2-3টা বিল্ডিং পরেই তার একটা বেশ বড় সড়ো অফিস। বাংলাদেশের যে কটি ম্যান পাওয়ারের খুব বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে আমার যে বিআই, তার ব্যবসা প্রতিষ্ঠানটা অন্যতম। তো এখন এরকম বিএনপির পরিচয় দিয়ে সেই আমার বিআইকে টেলিফোন করলো, তো ভয় দেখালো আসছি। তো আমি বললাম যে আমাকে উনি ভয়ে টেলিফোন করলেন, তো আমি বললাম যে এখন তো মিলিটারি নাই, পুলিশ নাই, আমি আপনাকে কিভাবে রক্ষা করি, আমি যারা টেলিফোন করেছে বা তারা কি আসছে তাদেরকে একটু দেন। তো বললো যে না, আমাকে কেউ টেলিফোন শুরু করে ভয় দেখাচ্ছে, তারা আসছে কিন্তু নামও বলছে না, কোনো কিছু বলছে না। তো তখন আমি আর কালো বিলম্ব না করে যুবদলের একজন নেতা, তাকে টেলিফোন করলাম যে আপনি আমার এই বিয়ের অফিসে যান এবং সেখানে গিয়ে তারপরে একটু নিরাপত্তার ব্যবস্থা করেন এবং খুব চুপচাপ বসে থাকে যে কারা আসে। তো যাই হোক, এরপরে আর তারা সেখানে আসেনি। এটা গেল আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। তারপর যেটা শুনলাম, এই গুলিস্তানের যে বড় বড় মার্কেটগুলো রয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনের মার্কেটগুলো রয়েছে, এইগুলোর যে নেতৃত্বে আওয়ামী লীগের যে সকল পান্ডারা ছিলেন তারা তো পলাতক। 1 ঘন্টা লাগেনি সেই জায়গাগুলো বিএনপির যারা লোকজন তারা দখল করে ফেলেছে। এবং এখানে মালিক সমিতি, মানে এই মার্কেটগুলো একটা বড় বড় মার্কেট, এই গুলিস্তানের যে সিটি কর্পোরেশনের বড় বড় মার্কেটগুলো, এই মালিক সমিতি যারা হ্যান্ডেল করেন তাদের আয় মাসে কোটি কোটি টাকা। তো সেই কাজগুলো করতে 1 ঘন্টাও দেরি হয়নি। আমি ঠিক একটা মার্কেটের একজন কর্তা ব্যক্তির সাথে, মানে এমপ্লয়ি, তার সঙ্গে আমার পরিচয় আছে। এর কারণে তার মেয়ে বিয়ে দিচ্ছে যেখানে তারা ভাড়া থাকেন, আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে।
তো আমি সেই কর্মকর্তা, তিনি বোধহয় ওই মার্কেটের ম্যানেজার, তাকে জিজ্ঞেস করলাম যে আগে যিনি ছিলেন মার্কেটের সভাপতি তিনি কেমন আছেন। তো বললো যে তিনি তো পলাতক, তার জায়গায় তো নতুন লোক চলে আসছে, যারা এখন মানে কোনো কমিটি নেই, কিছু নেই, কিন্তু তারা অফিস দখল করে সেই লুটপাট শুরু করে দিয়েছে গুলিস্তানের সবগুলো মার্কেটে। একই ঘটনা যে সিবিএ গুলো, ব্যাংকের যে সিবিএ গুলো আছে খুবই শক্তিশালী, সরকারি ব্যাংকগুলোর যে সিবিএ সেখানে হচ্ছে। প্রাইভেট ব্যাংকগুলোতে তাণ্ডব চলছে রীতিমতো। বিভিন্ন সরকারি অফিসের যে সিবিএ গুলো রয়েছে, চতুর্থ শ্রেণী কর্মচারীদের অ্যাসোসিয়েশন, তারা অনেক কিছু ডমিনেট করে। ওয়াসাতে গিয়ে দেখেন, পিডিবিতে গিয়ে দেখেন, পল্লী বিদ্যুতে গিয়ে দেখেন কি অবস্থা তৈরি হয়েছে। তারপর গ্রামগঞ্জে আমি মনে করি যে আমার যে নির্বাচনী এলাকা গলাচিপা এবং দশমিনা এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থানে আছে। কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেও যে খবরগুলো পাচ্ছি খুবই হতাশা ব্যঞ্জক। আমি অনেককে বলছি যে একটু থানায় যান। থানায় যাওয়ার পরে থানার যারা কর্মকর্তা, দশমিনা থানা এবং গলাচিপা থানা, তাদের বক্তব্য হলো যে আমরা এখন এই মুহূর্তে মুভ করতে পারবো না, কোথাও যেতে পারবো না। অনেকে উৎসাহী হয়ে সেনাবাহিনীর কাছে গিয়েছে, তাদের কাছে অভিযোগ দিয়েছে, সেখানেও কোনো রেসপন্ড নেই। ওখানে যারা কমিটি গলাচিপা দশমিনাতে, ওখানে মোটামুটি 3টি গ্রুপ, 4টি গ্রুপই ওখানে আসলে শক্তিশালী। আমি যেহেতু নির্বাচন করেছি, তো আমার কিছু লোকজন সেখানে আছে, এই একটা গ্রুপ। এরপর ওখানে সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান খান সাহেব, তার কিছু লোকজন আছে, তাদের একটা গ্রুপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন জনাব হাসান মামুন, তার একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ আছে গোলাম মোস্তফা নামক একজন ব্যবসায়ী আছেন, তার একটা গ্রুপ আছে। তো এই 4টি গ্রুপ সক্রিয় সেখানে। আর কমিটি, ওখানে কমিটি পাল্টা কমিটি, গ্রুপ পাল্টা গ্রুপ। এটার ক্ষেত্রে কে যে বিএনপির সভাপতি, কে যে বিএনপির সেক্রেটারি, এটা বলা যাচ্ছে না। জেলা কমিটি অনুমোদন দিয়েছে কাউকে, অন্য পক্ষ তাদেরকে সেটা মানছে না। এবং বিএনপির এই 4টি গ্রুপ একজন আরেকজনের সঙ্গে মানে এত শত্রুতা, এখন তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পান্ডাদেরকে বের করে নিয়ে আসছে। এবং এই ঘটনা যদি অব্যাহত থাকে, গলাচিপাতে কিন্তু এখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। আমি অন্যের সমালোচনা করতে পারবো না, আমি আমার নিজের এলাকার কথা বলছি। তো আমার এলাকা সবচেয়ে বাংলাদেশের মধ্যে ভালো আছে, শান্তিপূর্ণ আছে। এবং এখানে আমি আছি, হাসান মামুন আছে, তারপরে গোলাম মোস্তফা সাহেব আছেন, বয়স্ক মানুষ। আবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি ছিলেন নূর, তারও একটা গ্রুপ কিন্তু সেখানে দাঁড়িয়ে গেছে। এখন সে কি নির্বাচন করবে, আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে মনোনয়ন পাবে না নিজে করবে, এই ব্যাপারে তার কোনো ঘোষণা নেই, কিন্তু এলাকাতে তিনি ইলেকশন করবেন, তার পক্ষে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে। তাহলে মোট 5টি গ্রুপ, যারা মূলত এই বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে, একদম 5টি গ্রুপ। এখন 18টা ইউনিয়ন, একটা পৌরসভা, 2টো উপজেলা শহর, সব মিলিয়ে অনেকগুলো বড় বড় বাজার রয়েছে, হাট রয়েছে, ঘাট রয়েছে। তো সেখানে বিএনপির মধ্যে যদি 5টি গ্রুপ একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করে এবং দাঁড়িয়ে যায়, এটি নিয়ন্ত্রণ করার জন্য একক নেতৃত্ব এবং সেই নেতৃত্বের সঙ্গে যদি থানা পুলিশের গ্রিন সিগন্যাল না থাকে, তাহলে এই বিভক্তি নিষ্পত্তি করা সম্ভব নয়। আর যদি এই যে গ্রুপগুলো রয়েছে, এদেরকে পেছন থেকে জামাত এবং আওয়ামী লীগ তারা যদি পিন মারে, আর পুলিশ যদি বাতাস দিতে থাকে, আর আর্মি যদি বাঁশিতে ফু দিতে থাকে, পুরো গলাচিপা দশমিনার বিএনপির সর্বনাশ হতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। তবে এই কারণে যেখানে ধরুন ঐতিহ্যবাহী এলাকা যেমন চট্টগ্রামে একটি দৃশ্য ভাইরাল হয়ে গেছে।
চট্টগ্রাম তো জানে যে শহরের যে রাজনীতি, ঢাকার মতো যেমন উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা, সেখানেও উত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম। তো ওখানে সম্ভবত দক্ষিণ চট্টগ্রাম অথবা উত্তর চট্টগ্রামের সভাপতি গোলাম আকবর খন্দকার, খন্দকার সাহেব নামে পরিচিত, সংসদ সদস্য ছিলেন এবং রাষ্ট্রদূত ছিলেন। চট্টগ্রামের রাজনীতিতে যারা আছেন বিএনপির কম বেশি সবাই অভিজাত। আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ নোমান সাহেব থেকে শুরু করে যারাই আছেন, গোলাম আকবর খন্দকার, ডাক্তার শাহাদত হোসেন, তাদের সবারই একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে। তারা জমিদার পরিবারের সন্তান, প্রভাবশালী, জনপ্রিয়। আর এর বাইরে গিয়াস কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীদের পরিবার, তারা তো আছেনই। তো এই অভিজাত্যের মধ্যেও যেটি হচ্ছে সেটা গোলাম আকবর খন্দকার সাহেব খুবই জনপ্রিয় এবং নিপাট একজন ভদ্রলোক মানুষ, একেবারে নিপাট ভদ্রলোক মানুষ। ওখানে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে হয়তো গ্রুপিং থাকতে পারে, আমি বা ডক্টর সাদাতকে নিয়ে প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু আমি গোলাম আকবর খন্দকারকে নিয়ে কখনোই কোনো নেতিবাচক কথা শুনিনি। তো এই ভদ্রলোক এই 5 তারিখের পরে যে কোনো উপায় হোক বা যে কোনো পরিস্থিতি হোক তার সঙ্গে একটা বৈঠক হয়েছে বা দেখা সাক্ষাৎ হয়েছে যুবলীগের এক নেতার বাবার সঙ্গে, হয়তো তার বন্ধু। এখন আমি ধরেন বিএনপিতে এখন আসছি, কিন্তু আমার তো বেশিরভাগ বন্ধু আওয়ামী লীগে। অনেক মন্ত্রী, অনেক এমপি আমাকে ফোন করেন, কথা বলেন, এবং এটা তো আমার সাথে আজকের সম্পর্ক না। আমি সম্পর্কগুলো কিভাবে অস্বীকার করবো এই সময়টিতে? তো গোলাম আকবর খন্দকারের সঙ্গে সঙ্গতি কারণে দীর্ঘদিনের রাজনীতি করেন, আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারই সম্পর্ক থাকতে পারে, বয়স্ক নেতার সম্পর্ক থাকতে পারে। তো এরকম এক নেতার সঙ্গে শুধুমাত্র একটা বৈঠকে তিনি কেন বসেছেন? এই জন্য এই দলের মধ্যে কিছু নেতা একেবারে তরুণ যেভাবে তার উপর তেড়ে গিয়েছে, তাকে মারতে গিয়েছে, তার গায়ে হাত দিতে গিয়েছে, এবং সেই ছবি যেভাবে ভাইরাল হয়েছে, এর মধ্যেই বোঝা যাচ্ছে যে বিএনপির মধ্যে কি ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবং যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিশৃঙ্খলার একটা যে নমুনা, দৃষ্টান্ত, সেটি জনাব মির্জা আব্বাস সাহেবের মন্তব্যে ফুটে উঠেছে। এবং আমি যা কিছু বললাম খুবই অল্প বললাম, যা ঘটছে তার চেয়ে খুবই অল্প বললাম। কাজেই যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ যে বিএনপির এই যে কর্মকাণ্ড, এখানে আপনারা ঘি ঢালবেন না। এত বড় একটা রাজনৈতিক দল, এমনি আওয়ামী লীগের কারণে যে শূন্যতা তৈরি হয়েছে, যদি বিএনপিকে এই সময়টিতে রাজনৈতিকভাবে একটা ব্রিদিং স্পেস দেওয়া না হয়, দলকে সংগঠিত করার ব্যাপারে বিএনপি নেতাদেরকে সহযোগিতা করতে না দেওয়া হয়, তাহলে যে পলিটিক্যাল ডিজাস্টার হবে, শূন্যতা নয়, পলিটিক্যাল ডিজাস্টার হবে। সেই ডিজাস্টারে কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এর কারণ হলো, আপনি আপনাদের হয়তো অনেকেরই যারা আমার টকশো দেখেছেন মনে আছে যে আমি বিভিন্ন সময়টিতে বলেছিলাম যে বিএনপির হাতে যদি আওয়ামী লীগের পতন হয়, আওয়ামী লীগ সবচেয়ে নিরাপদভাবে এই বাংলাদেশে থাকতে পারবে। কিন্তু যদি একটি অসংগঠিত আন্দোলনকারী একটা গণ অভ্যুত্থানে তাদের পতন হয়, তাদের পিঠের চামড়া থাকবে না। এবং এখন দেখুন, এই যে কোটা বিরোধী যে আন্দোলন, এর কোনো স্পেসিফিক লিডারশিপ ছিল না, চেইন অফ কমান্ড ছিল না। ফলে আওয়ামী লীগ শত চেষ্টা করে বিএনপিকে যেভাবে প্যাদানি দিতে পেরেছে, নেতৃত্ব শূন্য করতে পেরেছে, এই ছাত্র জনতার এই বিক্ষোভের সময় তারা সেটা পারেনি। 6 জনকে ধরেছে, 60 জন দাঁড়িয়ে গেছে, 60 জনকে ধরেছে, 600 জন দাঁড়িয়ে গেছে। তো একই অবস্থা এখন যারা আছেন তারা যদি এই বিএনপিকে সাহায্য না করেন, সহযোগিতা না করেন, এবং তাদের যদি কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক অভিলাষ থাকে এবং সেটি যদি তারা বাঁকা পথে তারা যাকে বলে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আজকের দিনগুলোতে আওয়ামী লীগের যে পরিণতি, তার চেয়ে জঘন্য 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 পরিণতি হবে আগামী দিনের যারা চক্রান্ত করি তাদের। কাজে সাধু সাবধান, সুন্দরভাবে, সুন্দর মস্তিষ্ক নিয়ে, হৃদয় নিয়ে, মন নিয়ে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা। আমাদের জীবন আসলে অনেক জটিল, যদি আপনি জটিল মনে করেন। আবার জীবনকে যদি আপনি খুব সহজ মনে করেন, তাহলে সেটা সহজ হতে পারে। বহু সমস্যা আসবে, বিরাট বিরাট সমস্যা আসবে। এটিকে আপনি যদি উপভোগ করতে চান,
তাহলে সেই বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে। আবার সেই সমস্যাগুলো নিয়ে যদি আপনি খুব কান্নাকাটি করতে চান, সেই সমস্যাগুলোর মধ্যে ডুবে যেতে চান, সমস্যার কারণে মরতে চান, আত্মহত্যা করতে চান, তাও করতে পারবেন। আমি নিজে সারাটা জীবনকে খুব সহজভাবে নিয়েছি। যা কিছু এসেছে, অনেক বড় বড় জিনিস এসেছে, কখনো আবেগে উচ্ছ্বসিত হইনি। আবার সমস্যা এসেছে, প্রথমে চিন্তা করেছি সমস্যাটা কেন এলো, আমার কি দোষ। তো যখন দেখলাম যে আমার দোষ, তখন এখানে সমস্যাটা আসবেই। আমি যেহেতু অন্যায় করেছি, এটা নিয়ে দুঃখ পাওয়ার কি আছে। আগামীতে এই ধরনের সমস্যা যেন না হয়, সতর্ক হতে হবে। আবার যখন দেখি যে না, আমার কোনো দোষ নেই, এমনি এমনি সমস্যা এসে গেছে, তখন মনে করলাম যে এটা হয়তো আমার জন্য একটা শিক্ষা, প্রকৃতিকে শিক্ষা। যেখানে একটা সমস্যা এলো, যেখানে আমার কিছুই করণীয় নেই, মানে আমি সেই সমস্যাটা সমাধানও করতে পারবো না, আর এই সমস্যাটা নিয়ে যদি আমি কান্নাকাটি করি, মারামারি করি, নিজে মরেও যাই, তবু এই সমস্যার সমাধান হবে না। তখন কি করি, চুপচাপ থাকি, নীরব থাকি, অপেক্ষা করতে থাকি, এবং একটা সময় সমস্যাগুলো চলে যায়। তো ওই যে শৈশব থেকে যখন আমার বোধ বুদ্ধি হলো, এরকম অসংখ্য সমস্যা আমার জীবনে এসেছে, অনেক সম্ভাবনা এসেছে। এখন প্রচুর টকশো করি, তারপর এই যে নিজে ভিডিও করি, সামাজিক মাধ্যম, সোশ্যাল মাধ্যম, ফেসবুকে যথেষ্ট সময় দেই। ফেসবুকে যাকে বলা হয় দৈনিক গড়ে 30-32টি এই বিভিন্ন পত্রপত্রিকায় যে সকল ফটো কার্ডগুলো হয়, ওগুলো পড়ি, এবং ওইগুলোর ব্যাপারে আমি যে মন্তব্যগুলো করি, এবং সেইগুলো যেভাবে ফেসবুকে দেই, আমার দুটো সাইট, অর্থাৎ গোলাম মোল্লা রনি নামে যে সাইট রয়েছে, এগুলোতে গড়ে 150 মিলিয়ন লোক 28 দিনে দেখে। 150 মিলিয়ন মানে 15 কোটি বার দেখা হয়। তাহলে একটা মানুষ কতবার দেখে ফেসবুক এই পেজগুলো, বোঝার চেষ্টা করুন। আবার এই যে ইউটিউব করি, এটাও গড়ে অন অ্যাভারেজে ধরেন আমার এই পেজেই, ইউটিউব চ্যানেলে অন অ্যাভারেজে 70 থেকে 80 লাখ লোক গড়ে প্রতি মাসে শুধু আমার এখানে দেখে। তো এর বাইরে অন্যান্য যারা আমার ফটো কার্ড ব্যবহার করেন, আমার এই ভিডিও ব্যবহার করেন, তো তাদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। আবার টেলিভিশনগুলোতে যে প্রতি মাসে প্রায় 50 থেকে 60টি টকশো করি, ওইগুলো ছোট 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 ক্লিপগুলো যখন ভাইরাল হয়ে যায়, এক একটা ক্লিপ সেই 2 কোটি 2.5 কোটি লোক এইভাবে দেখে। তো এইরকম গত শুক্রবার একেবারে শেষের দিকে সময় টেলিভিশনে একটা টকশোতে ছিলাম, এবং ওখানে একটি বক্তব্য, 3 মিনিটের একটা বক্তব্য, একেবারে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এবং এখানে যাদেরকে বলেছি তারাও খুশি হয়েছে, আমজনতা যারা সাধারণ তারাও খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। তো আমার কাছে মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। প্রশ্নটা ছিল যে এই সময়টিতে এনসিপি, তো যেটাকে অনেকে ঠাট্টা করে বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, মানে শিশু কচিকাঁচাদের দল। তো এই এনসিপি যারা একসময় সমন্বয়ক ছিলেন, যারা একসময় বিপ্লবী ছিলেন, যারা ইউনূস সরকারের সবচেয়ে দাপটে ক্ষমতাধর লোক ছিলেন, এবং গত 18 মাস বলতে গেলে তারাই দেশটিকে চালিয়েছেন। তো এই সংসদে তাদের অংশগ্রহণ খুব অল্প, 6 জন বা 7 জন তাদের প্রতিনিধি আছে। তারপর জামাতের সঙ্গে তাদের এলাই হওয়ার পরে সবাই ধারণা করেছিল যে এরা শেষ হয়ে যাবে, এবং এরা জামাতের বি টিম, সি টিম, এরা সবাই আসলে একসময় জামাত করতেন, এই ধরনের অভাব অভিযোগ কথাবার্তা বলা হচ্ছিল। তো ওই বিষয়টা নিয়ে আমাকে আসলে যখন প্রশ্ন করা হলো আপনার মন্তব্য কি, আমি বিষয়টা এড়িয়ে যেতে চাইলাম। এড়িয়ে যেতেছিলাম বিভিন্ন কারণে। প্রথম কারণ হলো যে এনসিপিতে যারা আছেন তারা সবাই বয়সে আমার সন্তানের চাইতেও 4-5 বছরের ছোট, আমার বড় ছেলের চেয়ে 4-5 বছরের ছোট। আর আমি বিয়ে করেছি 86 সনে, 1986-এ। তো সেটা যদি হতো, তাহলে যাকে বলা হয় আমার যদি 87 সনে সন্তান হতো, তাহলে তো মানে ওরা আসলে আমার নাতির বয়সী হয়ে যেত বলতে গেলে অনেকে। এনিওয়ে, তো এই কারণে আমি তাদের প্রতি স্নেহশীল। যাদের প্রতি আপনি স্নেহশীল থাকবেন, তাদের সব কিছুই আপনি ওইভাবে মূল্যায়ন করবেন। দ্বিতীয়ত হলো যে আমি আসলে কৃতজ্ঞ, তাদের প্রতি কৃতজ্ঞ। এর কারণ হলো আমি একসময় আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের জমানাতে যখন আমি সংসদ সদস্য ছিলাম, তখন আমাকে জেলে যেতে হয়েছে। তাই বুঝতে পারেন ব্যাপারটা, যে এমপি হিসেবে আওয়ামী লীগ জমানাতে একমাত্র এমপি আমি
তখন জেলে গিয়েছি। কোনো দুর্নীতি নাই, কোনো অনিয়ম নাই, কিছু নাই। সেটা হলো সালমান এফ রহমানের সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সাংবাদিক, তাদেরকে পিটিয়েছি এবং তাদেরকে মারার চেষ্টা করেছি, এই হলো অভিযোগ। এনিওয়ে, জেল ঠেল খেটে আসার পরে চুপচাপ থাকলাম, কিন্তু আওয়ামী লীগ আমাকে আসলে স্বস্তিতে থাকতে দেয়নি। টেলিভিশন করেছি, টকশো করেছি, কিন্তু আমার অভাব যেন কেউ বুঝতে না পারে, কষ্ট না পারতে পারে, কিন্তু হৃদয়ের যে রক্তক্ষরণ, আতঙ্ক আমাকে তাড়া করেছে। এরপর যখন আমি 2019 সনে 18 সন নির্বাচনে বিএনপি থেকে ইলেকশন করলাম, এরপরে আমার উপর যে জুলুম অত্যাচার এলো, অর্থনৈতিক, সামাজিক, মানসিক, আমাকে রীতিমতো আলু ভর্তা বানিয়ে ফেলেছে। তো আমি ওইগুলো এনজয় করেছি, সবগুলো মোকাবেলা করেছি এবং এখনো করে যাচ্ছি। নিজের অভাবের কথা কখনো বলতে পারি না। তো তার মধ্যে আমি সাধ্যমতো প্রতিবাদ করেছি, লিখেছি, বলেছি, কিন্তু ঠিক রাস্তায় নেমে এই ছেলেরা যেভাবে বুক পেতে দিয়েছে, যেভাবে সাহস দেখিয়েছে, ওটা আমার মরলেও হতো না, আগামীতে হবে না। আমি যে কথা বলতে চাই এই পর্যন্ত, কথা বলার জন্য যদি কেউ আমাকে মারে, কেউ আমাকে জেলে নেয়, সেটা তাদের বিষয়, আমি কথা বলবো। কিন্তু যেটা নাহিদ করেছে, সার্জিস করেছে, কিংবা অন্যান্য যে সকল এনসিপি নেতৃবৃন্দ করেছেন রাস্তায় নেমে, ওটা আমি পারতাম না, ভবিষ্যতে পারবো না। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, ভীষণ রকম কৃতজ্ঞ। এবং তারা আজীবন যত অন্যায় করুক না কেন, সেটা আলাদা, সেটা না আমি সমালোচনা করব, কিন্তু তাদের এই যে কন্ট্রিবিউশন, এই কারণে আমি কোনোদিন তাদের সমালোচনা করতে চাই না, করবও না। তাদেরকে আমি সেভাবে স্নেহ করি। তো সেই নাহিদ, সার্জিস, মাহফুজ, তারপরে শেষে অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, সবচেয়ে যিনি এমপি হয়েছেন, একেবারে আমার এলাকার জামাই, স্ক্রিপ্ট ছাড়া তো পড়তেছি, এই মুহূর্তে নামটা মনে আসতেছে না, সবচেয়ে যাকে বলা হয় কুমিল্লা থেকে যিনি এমপি হয়েছেন, যা হোক। তো তাদের এই সাম্প্রতিক সময় তারা আবার আন্দোলনের ডাক দিচ্ছেন, সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছেন। হাসনাত আবদুল্লাহ তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ইলেকশন করতে চাচ্ছেন, ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করতে চাচ্ছেন, আন্দোলন গড়ে তুলতে চাচ্ছেন। 2036 সনে তারা ক্ষমতায় আসবেন, আর 7-8 বছর পরে। এই স্বপ্ন তারা দেখছেন। এটা নিয়ে যখন আমাকে প্রশ্ন করা হলো, তখন আমি বলেছিলাম প্রশ্ন যে আসলে আমি ওদের কোনো কিছু মিলাতে পারছি না। ওরা কিভাবে জেলে গেল শেখ হাসিনার জমানায়, কিভাবে ভাতের হোটেলে তারা থাকলো, সেখান থেকে আবার কিভাবে বেরোলো, কিভাবে ওখান থেকে বের হয়ে আন্দোলনের তারা নেতৃত্ব দিল, সরকারের পতন ঘটালো, আবার ইউনূস সরকারে কি করে তারা প্রভাব বিস্তার করলো, পুরো সময়টা তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারপরে সে পুরো অ্যাডমিনিস্ট্রেশন, এই ছেলেগুলো তারা নিয়ন্ত্রণ করেছে। তাদের কথার বাইরে কোনো কিছু হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে কোনো কিছু হয়নি। এমনকি সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, সবাই তাদেরকে তোয়াজ এবং তদবির করে 18 মাস রাজনীতি করেছেন, যেটা আমি ব্যক্তিগতভাবে কল্পনাও করতে পারি না। আবার তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পরেও নাহিদ সাহেবের বাসায় গেছেন, তারপর শেষে হাসনাত আবদুল্লাহকে তাদের সঙ্গে যখন দেখা হয়েছে, তারা যখন সংসদে কথাবার্তা বলেন, এখন তাদের যে কর্তৃত্বটা, এই কর্তৃত্বটা স্পষ্ট। তাদেরকে বিএনপি বা তাদেরকে জামাত কেউ এখনো পর্যন্ত নেগলেক্ট করতে পারছে না। এমনকি এদেরকে নিয়ে আওয়ামী লীগের কিন্তু কোনো তারা রাগ দেখাচ্ছে, ক্রোধ দেখাচ্ছে, কিন্তু তাদেরকে আওয়ামী লীগ কিন্তু তাচ্ছিল্য করছে না। কোনো অবস্থায় আওয়ামী লীগ কিন্তু এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদেরকে তাচ্ছিল্য করছে না। যারা তাচ্ছিল্য করছে, শিশুদের দল বলছে, বালকদের দল বলছে, চিলড্রেন পার্টি বলছে, তারা আসলে রাজনীতির ওইরকম কেউ না। তো কাজেই এই জিনিসগুলো একজন বিশ্লেষক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি মিলাতে পারি না। ফলে তারা আবার আন্দোলন গড়ে তুলবে, আবার আর একটা বিপ্লব করবে। তারা যে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, বিএনপিকে ভয় দেখাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আগের চেয়ে আরও শক্তি নিয়ে কথা বলছে। সেই যে নাসিরউদ্দিনের সেই পাটোয়ারির কথা শুনে তার আতঙ্কে, মানে মির্জা আব্বাসের মতো একজন রাজনীতিবিদ চিঠে শুয়ে পড়ল, তিনি অসহায় হয়ে পড়লেন। এবং তিনি সেই অসুস্থ হওয়ার 2-3 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম তাকে সমবেদনা জানিয়ে। তিনি টেলিফোন করে অনেকক্ষণ আমার সঙ্গে কথাবার্তা বললেন,
মানে এই এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের মতো মানুষ কিভাবে কাউন্ট করেন ঢাকা শহরে, ওটা মানে অবাক করার মতো বিষয়। আবার সালাউদ্দিন সাহেবের মতো মানুষকে নাসিরুদ্দিন পাটোয়ারি আচ্ছা মতো গালাগাল করছে, কক্সবাজারের মতো গিয়ে জায়গার মতো গিয়ে তাকে চাঁদাবাজ, দখলদার, আজে বাজে কথাবার্তা বলছে। আবার এখন বুক ফুলিয়ে মানে সে শহরে চলছে, কোনো রকম আবেগ নাই, উদ্বেগ নাই, চিন্তা নাই, সে আবার আন্দোলনের লড়াই সংগ্রামের ডাক দিচ্ছে। এবং এখন তো সে মানে নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক রহমান সাহেবের নিচে নামেই না। যেভাবে পিনাকি একটা সময় মানে সমালোচনা করতো আওয়ামী লীগ জামানাতে, সে কারো সমালোচনা করতো না, শুধু শেখ হাসিনা সমালোচনা করতো। আর নাসিরুদ্দিন পাটোয়ারি এখন যে পর্যায়ে চলে গেছে, সে এখন আগে সালাউদ্দিন সাহেবের সমালোচনা করতো, মির্জা আব্বাসের সমালোচনা করতো, এখন মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে, এখন সে আরো ওয়েলকাম জানাচ্ছে, এগুলো বাজে মানে যাকে বলে হয় অচল, সে বলে মোস্ট ওয়েলকাম কমরেড, আসেন যোদ্ধা, আপনি আসেন, আপনাকে স্বাগতম। এখন সে সরাসরি তারেক রহমান সাহেবকে সমালোচনা করছে, এবং তারেক রহমান সাহেবকে যেভাবে সমালোচনা করছে এটা বিএনপির জন্য এতটা অস্বস্তিকর, ফলে তাকে মোকাবেলা করার জন্য, নাসিরুদ্দিনকে মোকাবেলা করার জন্য বিএনপির আসলে ওরকম কোনো কমরেড নেই, এবং কারো কথা মিডিয়াতে আসছে না। বিএনপির একমাত্র নয়ন ছাড়া, যুবদল নেতা নয়ন ছাড়া বিএনপির কেউ এই এনসিপির কোনো নেতা, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ, সার্জিস, মানে এদের কারো বিরুদ্ধে একটু শব্দ করছে না। এখন বিএনপির কাণ্ডারি হয়ে গেছেন সেই যে গণ অধিকার পরিষদের যে রাশেদ ছিলেন সাধারণ সম্পাদক, বলতে গেলে হি ইজ দ্য নাও ফাদার অফ দ্য মানে বিএনপির ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম। বিএনপি যে সকল ক্রাইসিস ম্যানেজমেন্টের টিম তৈরি করা হয়েছে, টিমের মধ্যে এখন একমাত্র ভোকাল হলো রাশেদ। যে বিশাল টিম তারেক রহমান সাহেব সাজিয়েছেন, এখানে ডাক্তার জাহিদুর রহমানকে নিয়েছেন, প্রেস সচিবকে নিয়েছেন, তো এদেরকে যদি আপনি এদের সাহস শক্তি দেখেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এরা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব ছিলেন শফিক সাহেবের একেবারে একজন জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে দাপট ছিল, সেই দাপটও নেই, এবং এদের গ্রহণযোগ্যতা নেই। এদের কথা বললে কেউ মানে রিপোর্টও করে না, এদের কথা লিড নিউজ হয় না, এদের কথা নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। ফলে এখানে আসলে তথ্যমন্ত্রী হিসেবে রাশেদকে, অথবা আর অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তথ্য সচিব ছিলেন, প্রেস সেক্রেটারি ছিলেন জনাব শফিক, তাকে নিয়োগ না দেওয়া পর্যন্ত নাসিরুদ্দিন পাটোয়ারিকে মোকাবেলার মতো অবস্থা বিএনপির এই পর্যায়ে নেই। এখন এই যে জিনিসগুলো ঘটছে, বাস্তবে ঘটছে, আমি যে কথাগুলো বললাম, আপনি দেখেন একটা কথা আপনি মিলাতে পারবেন কিনা একটার সঙ্গে একটা। ক্ষমতা তারেক জিয়া, কিন্তু জামাতের লোক যেটা পারছে না, এনসিপি লোকজন সেটা পারছে। জামাতের আমির যেখানে পিউ পিউ, কুয়া কুয়া, চিউ চিউ শব্দ করছে, সেখানে নাহিদ, হাসনাত আবদুল্লাহ, তারা যে কথাগুলো বলছে, এবং একটার পর একটা তারা রেকর্ড ব্রেক করছে, এবং যা কিছু বলছে সব কিছু মিডিয়াতে আসছে। হাসনাত বেতন পেল, হাসনাত আবদুল্লাহ বেতন পেল, বেতন পেয়ে সে টাকা গরিব মানুষকে দিয়ে দিল, সেই রিপোর্ট পজিটিভলি আসলো। কিন্তু তারেক রহমান সাহেব, সেই যে একজন তরুণ ছেলে, সে যে একটা কার্ট, খেলনা গাড়ি মানে নিয়ে আসলো, তিনি সেটা চালালেন। তারপরে আবার একজন যাকে বলে মানসিক ভারসাম্যহীন লোক একটা গাড়ি বানিয়েছে, সেই গাড়ি সেই ভারসাম্যহীন লোকটা, অটিস্টিক লোকটা চালালো। তারপরে পিছনে প্রধানমন্ত্রী বসে রইল। এরকম মহৎ কাজগুলো নিয়ে পত্রপত্রিকায় ওরকম জাস্ট একটা ফটোকার্ড ছেড়ে দিচ্ছে, কিন্তু এটা কোনো প্রশংসা করছে না। কিন্তু নাহিদ সংসদে কি ভাষণ দিল, হাসনাত আবদুল্লাহ কি ভাষণ দিল, নাসিরুদ্দিন পাটোয়ারি এখন কি বলল, এগুলো নিয়ে মুহূর্তের মধ্যে সেই মানে ভাইরাল হয়ে যাচ্ছে। এত মহিলা সংসদ সদস্য বিএনপি নিয়োগ দিল, সবারই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এবং এটাকে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিলেকশন বিএনপির, যাদেরকে মহিলা এমপি বানানো হয়েছে। কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথাবার্তা বলছে না। ওদিকে সেই এনসিপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হলো, কে নির্বাচিত হলো, কে শপথ নিল, এইগুলো নিয়ে এখন পর্যন্ত মিডিয়ার আগ্রহ তুঙ্গে। যখন আপনাকে নিয়ে কার আগ্রহ থাকবে, হোয়াট এভার ইউ আর, নেগেটিভ আর পজিটিভ,
আপনাকে নিয়ে মানুষের আগ্রহ থাকবে, আপনার কথা শুনতে চাইবে, আপনার খবর শুনতে চাইবে, আপনাকে গালাগালি করতে চাইবে। ইট মিনস সমাজে আপনার ভ্যালু আছে। তো এনসিপির এই ভ্যালুটা আছে বলেই তারা এই পর্যায়ে আছে। তো কাজেই তখন আমি বললাম যে আমি যেহেতু আমার যে যোগ্যতা আছে বা আমি যা কিছু দেখেছি এটার সাথে এনসিপির এই যে গ্রহণযোগ্যতা, এদের দাপট, এদের প্রভাব প্রতিপত্তি মিলে না। এটা কি করে হলো? কোথায় সালাউদ্দিন সাহেব, কোথায় তারেক রহমান সাহেব, কোথায় নাহিদ, কোথায় যাকে বলা হয় নাসিরুদ্দিন পাটোয়ারি, মিলে না। তখন আমার কাছে মনে হলো যে আমরা গ্রাম বাংলায় যেটা দেখেছি যে জিনের আসর হয়, মানে জিনের ভার আসে কোনো মানুষ উপর, যখন জিন ভর করে তখন সে অনেক অসাধ্য সাধন করে ফেলে। ভোলার মিষ্টি ঢাকাতে এনে খাওয়ায় 1 সেকেন্ডের মধ্যে, এই দেখেন মিষ্টি খাওয়াই দিলাম, তালা খুলে দেয়, নারী পুরুষের প্রেম তৈরি করে দেয়, পুরুষের বিবাহ বিচ্ছেদ বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্যের লস দূর করে দেয়। তো সেই দিক থেকে আমাদের রাজনীতিতে তখন আমি বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে কমপক্ষে 1টা 2টা নয়, এনসিপির সাথে 1 ডজন জিন আছে। এই যে 3 মিনিট আমি এখানে বড় করে বললাম, 3 মিনিটে যে কথাগুলো বলেছি এটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং এটা শুনে সবাই খুব খুশি এবং সম্ভবত এনসিপির যারা লোকজন আছে তারাও খুশি। আপনি কি খুশি হয়েছেন? মহান আল্লাহ আমাদের সবাই